হ্যালো ভিউয়ার্স, অসিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় বি ইতিহাস অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 13 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলন বা জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা, বা আন্তর্জাতিক জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা, বা আন্তর্জাতিক জোট নিরপেক্ষ আন্দোলনে জওহরলাল নেহরুর অবদান কি ছিল। এক কথায় বিশ্বের প্রেক্ষাপটে, বিশ্বের দরবারে ভারতের অবদানটা কি এই জোট নিরপেক্ষ আন্দোলনকে কেন্দ্র করে, এই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং আলোচনা শেষের উত্তরটি তোমাদের সামনে আমি তুলে ধরবো। সে প্রসঙ্গে যাওয়ার আগে এটা বলবো যে তোমাদের এই পেপারের সিলেবাস, সাজেশন এবং অন্যান্য আরো যেসব পেপারগুলো রয়েছে, ডিএসসি পেপার থেকে শুরু করে সিসি 14, এইসব পেপারগুলো সিলেবাস, সাজেশন, শর্ট কোশ্চেন এবং সাজেশনের একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। প্রতিটি ভিডিও তোমাদের ক্লাস রিলেটেড ভিডিও, তাই এই ধরনের নিত্য নতুন তোমাদের ক্লাস রিলেটেড ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় কি আমরা একবার দেখে নিই। সিইউবিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার সিসি 13, এখানে একটি প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক জোট নিরপেক্ষ রাজনীতিতে ভারতের ভূমিকা কি। এটি 10 নম্বরের একটা টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার বলা যায় পরীক্ষায় তোমাদের আসবেই। এখন আন্তর্জাতিক মানে বিশ্বের প্রেক্ষাপটে জোট নিরপেক্ষ কথাটার মানে হচ্ছে কোনো জোটে না যাওয়া। তো এই জোট নিরপেক্ষ আন্দোলনটাকে আগে ভালো করে বুঝতে হবে, তারপর আমরা মূল প্রশ্নে ঢুকবো। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর রাশিয়া আর আমেরিকা একসাথে তারা যুদ্ধ করছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিভিন্ন জায়গার দখল করাকে কেন্দ্র করে এবং রাশিয়ার যে সাম্যবাদ, সেই সাম্যবাদের প্রসার ঘটতে থাকে, তাকে কেন্দ্র করে আমেরিকার সাথে রাশিয়ার একটা মতানৈক্য ঘটে এবং দুটি দেশের মধ্যে দ্বন্দ্বের বাতাবরণ তৈরি হয়। এই দ্বন্দ্বের বাতাবরণ প্রায় পরবর্তী 40 বছর ধরে ইউরোপে চলে, যাকে আমরা বলি ঠান্ডা লড়াই। এই যুগটায় কোনো সরাসরি যুদ্ধ দুটি দেশের মধ্যে হয়নি, কিন্তু যুদ্ধের একটা পরিবেশ কিন্তু সর্বদা বজায় ছিল, যাকে আমরা বলি স্নায়ু যুদ্ধ। এই 40টা বছরের ভিতরে অনেকগুলি জায়গায় কিন্তু সংকট দেখা দেয়। কেমন না, বিশ্বের বিভিন্ন জায়গায়, যেমন ভিয়েতনাম সংকট, কোরিয়া সংকট, বার্লিন সংকট, সুয়েজ সংকট, এরকম বিভিন্ন জায়গায় একটা সংকট দেখা দেয় এবং এই দুটি দেশ সেই জায়গায় গিয়ে একটা পক্ষ, দুটি করে পক্ষ থাকে, এই দুটি দেশ দুই পক্ষে গিয়ে যোগদান করে সেই জায়গার পরিস্থিতিটাকে আরো বেশি ঘনীভূত করে দেয় এবং ঠান্ডা লড়াইকে আরো বেশি উগ্র করে তোলে। এইভাবে বিশ্বে, সারা বিশ্বের বেশিরভাগ দেশ এই দুটি জোটের মধ্যে ঢুকে পড়ে। মানে এই দুটি জোটকে বলা হয় প্রথম বিশ্ব আর দ্বিতীয় বিশ্ব, বা এদের আরেকটা নাম আছে। আমেরিকাকে বলা হয় পুঁজিবাদী পশ্চিমী দেশ বা পশ্চিমী জোট, আর রাশিয়াকে বলা হয় সোভিয়েত বা সাম্যবাদী জোট, বা একে বলা হয় দ্বিতীয় বিশ্ব। এই প্রথম বিশ্ব আর দ্বিতীয় বিশ্ব, বিশ্বের বেশিরভাগ দেশই নিজেদের নিরাপত্তার তাগিদে তারা হয় এই প্রথম বিশ্বে, নতুবা তারা এই দ্বিতীয় বিশ্বের মধ্যে যোগদান করে। তাহলে কেউ কিন্তু আর ফাঁকা বসে থাকে না, দুটি জোটের মধ্যেই তারা ঢুকে পড়ছে কোনো না কোনো দেশ। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, তিনি কোনো পক্ষে না গিয়ে, কোনো জোটের মধ্যে না গিয়ে সম্পূর্ণ নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নেন। এই নিরপেক্ষ থাকার জায়গা থেকে তৈরি হয় জোট নিরপেক্ষ নীতি, মানে কোনো জোটে না যাওয়া, জোটের থেকে নিরপেক্ষ থাকা, কোনো পক্ষে না যাওয়া। এই নীতি একটা অভূতপূর্ব একটা নীতি ছিল সেই সময়, এবং এই নীতি যখন তিনি নেন, পরবর্তীকালে তৃতীয় বিশ্বের দেশ, মানে প্রথম বিশ্ব আমেরিকা, দ্বিতীয় বিশ্ব রাশিয়া, এই দুটির বাইরে যেসব অনুন্নত দেশগুলি ছিল, এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার যেসব দরিদ্র দেশ সবে স্বাধীনতা পেয়েছে বা স্বাধীনতা হয়তো পাবে, এই টাইপের যে দেশগুলো, তাকে আমরা বলি তৃতীয় বিশ্ব বা থার্ড ওয়ার্ল্ড। এই তৃতীয় বিশ্বের বহু দেশ তারাও চাইছিল না এই জোটের মধ্যে ঢুকতে, তারা কিন্তু এই জওহরলাল নেহরুর জোট নিরপেক্ষ আন্দোলনে সামিল হয়। কয়েকজন বিখ্যাত নেতার নাম করা যায়, যুগোস্লাভিয়ার মার্শাল টিটো, মিশরের গামাল আবদেল নাসের, ইন্দোনেশিয়ার সুকর্ণ, ঘানার নাক্রুমা, চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই, এছাড়া আরো বহু রাষ্ট্রনায়ক জওহরলাল নেহরুর দেখা দেখি জওহরলাল নেহরুর এই জোট নিরপেক্ষ আন্দোলনে এসে সামিল হয়। এবং পরবর্তীতে দেখা যায় এই জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলন 1955 সালে ইন্দোনেশিয়ার বান্দুং শহরে হয়, যে সম্মেলন থেকে বলা যায় জোট নিরপেক্ষ আন্দোলনের শুভ সূচনা হয়। এবং এই জোট নিরপেক্ষ আন্দোলনে প্রায় 29টি এশিয়া আফ্রিকার দেশ এখানে সমবেত হয়। পরবর্তীকালে 1960 সাল নাগাদ
বেলগ্রেড, যেটা আমরা যুগোস্লাভিয়ার রাজধানী বলি, বেলগ্রেডে কিন্তু আবার একটি শীর্ষ সম্মেলন হয় জোট নিরপেক্ষ দেশগুলি। এখানেও বিশ্বের বিভিন্ন দেশ তারা এই প্রথম বিশ্ব দ্বিতীয় বিশ্বের বিরুদ্ধে, এই জোটের বিরুদ্ধে তারা এই জোট নিরপেক্ষ আন্দোলনে সামিল হয়, জওহরলাল নেহরুর হাতকে শক্ত করেন। এবং জওহরলাল নেহরু ছিলেন এই জোট নিরপেক্ষ আন্দোলনের মধ্যমণি এবং তিনি ছিলেন এর প্রধান পরিচালক। এই জোট নিরপেক্ষ আন্দোলনকে কেন্দ্র করে ভারতের ভূমিকাকে বিশ্বের দরবারে তিনি তুলে ধরেন। আবার এই বিশ্বের যে বিভিন্ন জায়গায় যে সংকটগুলো দেখা দেয়, একদিকে আমেরিকা থাকে, একদিকে রাশিয়া থাকে, এবং তারা সেখানে স্বার্থের যে দলাদলি, সেই জায়গাকে কেন্দ্র করে, সেই দলাদলিকে কেন্দ্র করে সেই সংকটটাকে আরো বেশি ঘনীভূত করে তোলে। সেই জায়গায় ভারত প্রবেশ করে নিরপেক্ষভাবে সেই সমস্যার সমাধান করার উদ্যোগ নেয়। এক্ষেত্রে জাতিপুঞ্জের একটা সহযোগিতা ভারত পায়। তা ভারতবর্ষ অর্থাৎ জওহরলাল নেহরু তিনি জোট নিরপেক্ষ আন্দোলনে সামিল হয়ে জাতিপুঞ্জের সহযোগিতায় এই ধরনের সমস্যা বা সংকটগুলোর সমাধানের চেষ্টা করেন সম্পূর্ণ নিরপেক্ষ থেকে, এবং ভারতকে বিশ্বের কাছে একটা গ্রহণযোগ্য করে তোলেন। এই একটা ইন্ট্রোডাকশন রয়েছে জোট নিরপেক্ষ আন্দোলন কাকে বলে। এবার আমরা যে মূল প্রশ্ন, আন্তর্জাতিক জোট নিরপেক্ষ আন্দোলনে রাজনীতিতে ভারতের ভূমিকা। এখন ভারত কোন কোন ক্ষেত্রে, কোন কোন জোট নিরপেক্ষ আন্দোলনের ক্ষেত্রে যেসব সমস্যাগুলো দেখা দিয়েছিল ঠান্ডা লড়াইয়ের আবর্তের ভিতরে, সেই সব সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করে বলেছি। তা কোন সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করে সেগুলো আমরা এবার দেখব। তা দেখো, ভারতের যে বিদেশ নীতি, পররাষ্ট্র নীতি, সেই নীতিটাই কিন্তু জোট নিরপেক্ষ নীতি। এক কথা সেটা বোঝাই যাচ্ছে। ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে ভারতের কোনো বিদেশ নীতি বা পররাষ্ট্র নীতি ছিল না। ইংরেজরা যখন এদেশে ছিল কোনো বিদেশ নীতি বলে কিছু ছিল না। স্বাধীনতার পর জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী হওয়ার পর ভারত স্বাধীনভাবে, স্বতন্ত্রভাবে তার বিদেশ নীতি নির্ধারণ করে, এবং এক্ষেত্রে শান্তি এবং অহিংসার বাণীকে আশ্রয় করে ভারত তার বিদেশ নীতিকে রচনা করে। অশোকের যে শান্তি নীতি, গান্ধীর যে অহিংস নীতি, আকবরের যে সৌভ্রাতৃত্বের নীতি, এই সব নীতিকে পুঁজি করে ভারত তার বিদেশ নীতি নির্ধারণ করে। এবং এক্ষেত্রে ভারত তার যে অতীত ঐতিহ্য, প্রাচীনকালের যে শান্তিপূর্ণ দেশের যে ঐতিহ্য, ভারতীয় সভ্যতার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে কিন্তু ভারত ভোলেনি। তাকেই পাথেয় করে ভারত জোট নিরপেক্ষ আন্দোলনকে গ্রহণ করে এবং বিশ্বের কাছে একটা নিরপেক্ষ দেশ হিসেবে, একটা শান্তিবাদী দেশ হিসেবে নিজের পররাষ্ট্র নীতি রচনা করেন পণ্ডিত জওহরলাল নেহরু। এবং এক্ষেত্রে পামার এবং পার্কিন্স বলে একজন ঐতিহাসিক, তিনি বলছেন যে ভারতে প্রাচীনকাল থেকে বিভিন্ন জাতি কিন্তু প্রবেশ করেছে। শকুন, গুর্জার, মারাঠা, মুঘল, শিখ, বহু জাতি ভারতবর্ষে প্রবেশ করেছে, এবং হিন্দু, মুসলিম, খ্রিস্টান তো আছেই। কিন্তু এত কিছুর মধ্যে, এত মিশ্র একটা পরিস্থিতির মধ্যে দিয়েও ভারত তার সভ্যতার যে মূল সুর, সেই সুরটাকে কিন্তু ধরে রেখেছিল। ভারত তার নিজস্ব যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে কিন্তু ধরে রাখতে পেরেছিল। কোনো বিদেশি জাতি এসে ভারতের সেই মূল সুর বা মূল ঐতিহ্যকে কিন্তু নষ্ট করতে পারে। তা সেই মূল ঐতিহ্য, মূল সুরকে পাথেয় করে ভারতের জোট নিরপেক্ষ নীতি গ্রহণ করেন পণ্ডিত জওহরলাল নেহরু। এখন বিশ্বের দরবারে তিনি এই জোট নিরপেক্ষ আন্দোলনে সামিল হওয়ার পর কোন কোন সমস্যার তিনি সমাধান করেন, আন্তর্জাতিক যেসব সংকটগুলো দেখা দিয়েছিল সেক্ষেত্রে তিনি কি ভূমিকা পালন করেন, এটাই আমাদের আলোচনার মূল ফোকাস। তাই আমরা দেখবো কয়েকটা পয়েন্টের ভিতরে। দেখো, প্রথম পয়েন্ট যেটা দক্ষিণ পূর্ব এশিয়া। এশিয়ার দক্ষিণ আর পূর্ব দিকে কোন দেশগুলো রয়েছে, বা সেখানে কোন দেশে সমস্যাগুলো হয়েছিল, যে সমস্যায় ভারত অংশগ্রহণ করেছি, এবং এমনও দেশ হওয়া দরকার যেখানে ঠান্ডা লড়াই কিন্তু প্রবেশ করেছিল। তা প্রথমে আমরা বলতে পারি কোরিয়া। কোরিয়া একসময় জাপান দখল করে নেয়, এবং জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার পর, ওখান থেকে চলে যাওয়ার পর, ওই কোরিয়া দখল করাকে কেন্দ্র করে আমেরিকা রাশিয়ার মধ্যে ফাইট বাঁধে, এবং আমেরিকা দক্ষিণ কোরিয়া আর রাশিয়া উত্তর কোরিয়া দখল করে নেয়, এবং দুটি দেশের মধ্যে 38 ডিগ্রি যেটা রেখা আছে, সেই রেখা বরাবর দুটি দেশের বিভাজন হয়। তা কোরিয়া সংকট দেখা দেয় এবং দক্ষিণ কোরিয়া একসময় উত্তর কোরিয়া, একসময় দক্ষিণ কোরিয়া আক্রমণ করে, দক্ষিণ কোরিয়া আবার গিয়ে উত্তর কোরিয়াকে আক্রমণ করে, ফলে একটা দীর্ঘদিন একটা যুদ্ধ চলে, একটা সংকট তৈরি হয়। মানে এক প্রকার বকলমের যুদ্ধটা চলে রাশিয়া আর আমেরিকার মধ্যে। ভারত সেখানে নিরপেক্ষভাবে ভূমিকা নেয়, এই যুদ্ধ থামানোর চেষ্টা করে, জাতিপুঞ্জের কাছে রিপোর্ট করে, এবং জাতিপুঞ্জের তত্ত্বাবধানে এবং জাতিপুঞ্জের সহযোগিতা নিয়ে ভারত এই যুদ্ধ বিরতির প্রস্তাব দেয়, এবং একটা সময় যুদ্ধ বিরতিও ঘটে ভারতের উদ্যোগের ফলে। ভারতকে প্রথমে গুরুত্ব দেয়নি আমেরিকা রাশিয়া,
কিন্তু পরে ভারতের এই যে শান্তির প্রস্তাব, ভারতের যে যুদ্ধ বিরতির প্রস্তাব, এটা কিন্তু উভয় পক্ষ মেনে নেয় এবং শান্তি চুক্তি হয়। সেই শান্তি চুক্তির ভিতর দিয়ে দুই দেশের কাছে যে যুদ্ধবন্দীগুলো রয়েছে, উত্তর কোরিয়ার কাছে দক্ষিণ কোরিয়ার সেনা আটকে আছে, উত্তর কোরিয়ার কাছে দক্ষিণ কোরিয়ার কাছে উত্তর কোরিয়ার সেনা আটকে আছে, তো এই সেনাদের প্রত্যাবর্তন দরকার, স্বদেশে প্রত্যাবর্তন। একটা কমিশন গঠন করা হয়, স্বদেশ প্রত্যাবর্তন কমিটি, মানে রিভিউজি কমিটি। যে কমিটির চেয়ারম্যান হন ভারতের একজন জেনারেল থিমাইয়া। তা তার নেতৃত্বে এই বন্দি প্রত্যাবর্তন করা হয় এবং কোরিয়া সমস্যার সেই সময়কার প্রেক্ষাপটে একটা শান্তিপূর্ণ মীমাংসা করা হয়। কিন্তু এগুলো সব করেছিলেন কিন্তু প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু প্রত্যক্ষ নেতৃত্বে। প্রথমে আমরা কোরিয়া সংকটে ভারতের যে কি ভূমিকা আলোচনা করলাম শর্টে। এটা একটা প্রশ্ন, এটা টিকা প্রশ্ন যে কোরিয়া সংকটে ভারতের কি ভূমিকা ছিল। এরপরে দেখো ইন্দোচীন। ইন্দোচীন আগে নাম, এখন নাম ভিয়েতনাম, লাওস এবং কাম্পুচিয়া, এরকম আন্নাম, টংকিং, এরকম বিভিন্ন দ্বীপ রাষ্ট্রগুলোকে দ্বীপ নিয়ে তৈরি হয়েছিল ইন্দোচীন। এবং এই ইন্দোচীন ফরাসিরা দখল করে রাখে। এখন এই ফরাসিদের বিরুদ্ধে ভিয়েতনামবাসী, মানে ইন্দোচীনকে বলা হচ্ছে ভিয়েতনাম, ভিয়েতনামবাসী হোচি মিনির নেতৃত্বে তারা এই ফরাসিবাসীকে একটা ডিএনবিএন ফু বলে একটি গ্রামে তাদেরকে আটকে রাখে। পুরো ফরাসি বাহিনী প্রায় 30-40 হাজার ফরাসি সেনাকে একটা চতুর্দিক দিয়ে ঘিরে তাদেরকে অবরোধ করে রাখে এবং সেখানে ফরাসি বাহিনী পরাজিত হয়, তারা স্যারেন্ডার করে 1954 8ই মে। পরের দিন 9ই মে জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভাতে সম্মেলন বসে যে কি করা যায় ভিয়েতনাম সমস্যা নিয়ে। সেখানে বলা হচ্ছে যে ফরাসি বাহিনী একেবারে ফ্রান্স থেকে ভিয়েতনাম থেকে চলে আসবে এবং সেই জায়গায় আলাদা আলাদা দুটো ভিয়েতনাম সম্পূর্ণ দুটো ভাগে ভাগ হবে। 17 ডিগ্রি সমান্তরাল রেখা বরাবর দুটো দেশ তৈরি হবে, উত্তর ভিয়েতনাম, দক্ষিণ ভিয়েতনাম। উত্তর ভিয়েতনামে হোচি মিন নেতৃত্বে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হবে আর দক্ষিণ ভিয়েতনামে ফরাসি তাবেদার একটি সরকার প্রতিষ্ঠিত হবে। পরবর্তীকালে ফ্রান্স সেখানে আমেরিকাকে ডেকে এনে আমেরিকা সেই দক্ষিণ ভিয়েতনামে সে এসে জাকিয়ে বসে। ফলে উত্তর ভিয়েতনাম আবার শুরু করে দেয় দক্ষিণ ভিয়েতনামের বিরুদ্ধে মুক্তি সংগ্রাম। দীর্ঘদিন ধরে আমেরিকার সাথে লড়াই চলে 1970 নাগাদ এবং এক বিধ্বংসী যুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যত বোমা পড়েছিল তার ডবল বোমা পড়েছে এই ভিয়েতনামে। একা আমেরিকা ফেলেছিল, বিষাক্ত গ্যাস গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে এবং আমেরিকা একক যুদ্ধ করে এই ভিয়েতনামে একক যুদ্ধ করেছিল কিন্তু জিততে পারেনি এত কিছুর পর। কারণ এত দূর ভিয়েতনাম আর আমেরিকার মধ্যে অনেকটা ডিস্টেন্স, এত দূরে গিয়ে যুদ্ধ করা মানে আমেরিকার পক্ষে সম্ভব হয়নি। তা আমেরিকার ইতিহাসে একটা কলঙ্ক দিন বা কলঙ্ক অধ্যায় এই ভিয়েতনাম যুদ্ধ। সারা বিশ্বের মানুষ, সাধারণ মানুষ, গণতন্ত্র প্রেমী মানুষ, মানবতাবাদী মানুষ তারা খেপে উঠেছিল, তারা গর্জে উঠেছিল আমেরিকার বিরুদ্ধে। স্বয়ং আমেরিকার বিরুদ্ধেই আমেরিকার জনগণ খেপে উঠেছিল যে ভিয়েতনাম যুদ্ধ বন্ধ করতে হবে। তা যাই হোক, এই ভিয়েতনাম যুদ্ধে ভারত একটা যথেষ্ট ভালো ভূমিকা নেয়, জেনেভা সম্মেলনও একটা যথেষ্ট ভূমিকা নেয়, দুই পক্ষের মধ্যে বিবাদের মীমাংসা করার চেষ্টা করে এবং এই যে যুদ্ধবন্দী প্রত্যাবর্তন, সে প্রত্যাবর্তন ও ভারতের নেতৃত্ব হয়। এখানে 3টি কমিশন তৈরি হয়। সেখানে ভারতের যে পার্থসারথী, JM খোসলা, এরকম বিভিন্ন ব্যক্তি, JM মেনন, এরকম বিভিন্ন ব্যক্তির মাধ্যমে এইসব কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করা হয় এবং তাদের মাধ্যমে ভিয়েতনাম সমস্যার বা ইন্দোচীন সমস্যা বা জেনেভা সমস্যার সমাধান করা হয়েছে। অবশ্যই এর উপরে সবার উপরে বসে আছেন কিন্তু পণ্ডিত জওহরলাল নেহরু, প্রধানমন্ত্রী। এরপরে দেখো 1949 নাগাদ চীনে তৈরি হয় গণপ্রজাতন্ত্রী চীন, মাও সেতুং এর নেতৃত্বে। আমরা জানি এটা, আমাদের পেপারও এই প্রশ্নটা রয়েছে। 1949-এর 1 জানুয়ারি চীনে গণপ্রজাতন্ত্রী চীন তৈরি হচ্ছে মাও সেতুং এর নেতৃত্বে, মানে সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হচ্ছে। যে সাম্যবাদী সরকার 1917 সালে রাশিয়াতে তৈরি হয়েছিল। যখন রাশিয়াতে তৈরি হয় তখন বিশ্বের বিভিন্ন দেশ, পুঁজিবাদী দেশ, তার বিরোধিতা করে, তাকে ধ্বংস করার জন্য চেষ্টা করে। ঠিক সেই রকম চীনেও যখন সাম্যবাদী সরকার তৈরি হয় তখন পুঁজিবাদী দেশগুলি তাকে স্বীকৃতি তো দেয়নি, বরং তাকে ধ্বংস করার জন্য চেষ্টা করে। কিন্তু ভারত তাকে পূর্ণ সমর্থন করেছিল চীনকে এবং জাতিপুঞ্জে যাতে চীন স্থায়ীভাবে সদস্য পদ লাভ করতে পারে তার জন্য কিন্তু ভারত দরবার করেছিল। অবশ্য সেই চীন এখন ভারতের বিরোধিতা করছে ভারতের সদস্য পদ লাভকে কেন্দ্র করে জাতিপুঞ্জে। এটা একটা ঘটনা। তাহলে দেখো দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ায় 3টে সংকট দেখা দেয় ঠান্ডা লড়াইয়ের যুগে। কোরিয়া সংকট, ইন্দোচীন সংকট আর সাম্যবাদী চীনের একটা ক্রাইসিস তৈরি হয়। 3টি ক্ষেত্রেই ভারত কিন্তু যথেষ্ট মূল্যবান ভূমিকা নিয়েছিল এবং সমাধানের রাস্তা বার করে দিয়েছিল ভারত। তাহলে এটা গেল 1 নম্বর পয়েন্টের কথা বললাম, দক্ষিণ পূর্ব এশিয়া। 2 নম্বর দেখো পশ্চিম এশিয়া। এবার আমরা এশিয়ার
পূর্ব দিকে আলোচনা করলাম, এবার আমরা চলে যাবো এশিয়ার পশ্চিম দিকে, এবং এশিয়ার পশ্চিম যেখানেই শেষ হচ্ছে সেখান থেকে আফ্রিকা মধ্যে শুরু হচ্ছে। অতএব এখানে পয়েন্ট আমাদের পশ্চিম এশিয়া ও আফ্রিকা। তা প্রথম যেটা পয়েন্ট দেখো, 1950 নাগাদ মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবে শেষ হয়েছে, আমেরিকা নিজের প্রতিরক্ষার জন্য, নিজের পাওয়ারকে আরো শক্তিশালী করার জন্য সে বাগদাদ চুক্তি করে বা সেন্টো সিয়াটো এসব চুক্তিগুলো করে। তার মূল উদ্দেশ্য ছিল যে নিজে একটা সামরিক জোট তৈরি করব বিভিন্ন দেশকে নিয়ে, এবং রাশিয়াকে প্রতিহত করবো, রাশিয়ার সাম্যবাদ যাতে সারা বিশ্বে স্প্রেড না করতে পারে, সেটাকে যাতে ঠেকিয়ে রাখা যায়, তার জন্য একটা সে জোট তৈরি করে সিয়াটো বাগদাদ। সিয়াটো মানে এসিএটিও, সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন, দক্ষিণ পূর্ব এশিয়া চুক্তি সংস্থা। বাগদাদ চুক্তি, যার পরবর্তী নাম হয় সেন্টো, সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন। তো এই ধরনের চুক্তি কিন্তু ভারত পুরোপুরিভাবে সরাসরি অস্বীকার করে এবং এই চুক্তিগুলোর বিরোধিতা করে। যেখানে সারা বিশ্বের মানুষ আমেরিকার জন্য, আমেরিকার প্রতি একটা ভয়ভীতিতে থাকে, সেখানে ভারত সবে স্বাধীনতা পেয়েছে 1947-এ, আর 1950 সালে গিয়ে জওহরলাল নেহরু সরাসরি আমেরিকার বিরুদ্ধে সিয়াটো ও বাগদাদ চুক্তি এগুলোর বিরোধিতা করছেন। তাহলে কতটা মনোবল দরকার পণ্ডিত জওহরলাল নেহরু, সেটা কিন্তু ছিল। তিনি ছিলেন মানবিক এবং সত্যের পূজারী, ভারতের মানুষ এই কারণেই হয়তো। এর পরের পয়েন্ট দেখো, তাহলে মধ্যপ্রাচ্যে যেটা আমরা বলছি, মধ্যপ্রাচ্যে যে দেশগুলো রয়েছে, জর্ডন, ইরাক, সিরিয়া, লেবানন, মিশর, এইসব দেশগুলোর একটা ক্রাইসিস, মানে এই চুক্তিগুলোকে কেন্দ্র করে সিয়াটো বাগদাদ, কারণ এই চুক্তিগুলোর মধ্যে সব দেশগুলো আছে। আমেরিকা এই দেশগুলোকে নিয়ে চুক্তিবদ্ধ হয়ে একটা সামরিক জোট তৈরি করে, আর ভারত সরাসরি তার বিরোধিতা করে। পরেরটা দেখো, পশ্চিম এশিয়ায় সাম্রাজ্যবাদ বিরোধী। তা পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে তখন সাম্রাজ্যবাদী কার্যকলাপ চলছে। ইউরোপের অনেক দেশ এই পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশ কিন্তু দখল করে রেখেছে। দখল ঠিক সরাসরি না হলেও হয়তো অভিভাবক হয়ে বসে আছে, যাকে আমরা বলি ম্যান্ডেট। সেই ম্যান্ডেট পাওয়ার নিয়ে সেই সব দেশের উপর কিন্তু তারা তাদের রাজত্ব কায়েম করে বসে আছে। অবশ্যই সেই সব দেশগুলি তারা কিন্তু আবার এই ম্যান্ডেটের বিরুদ্ধে সেই সব জায়গার জাতীয়তাবাদী মানুষেরা তারা কিন্তু বিদ্রোহ করছে এই তাদের স্বাধীনতার জন্য। এই স্বাধীনতার সংগ্রামকে ভারত সাপোর্ট করছে। পশ্চিম এশিয়ায় যে সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন বা সংগ্রাম চলছিল সেই সময়, জওহরলাল নেহরুর টাইমে, জওহরলাল নেহরু সেই সব আন্দোলনকে সাপোর্ট করে। এরপরে দেখো 1956 সালে সুয়েজ সংকট। তো সুয়েজ খাল আমরা জানি, সুয়েজ খাল এশিয়া আর ইউরোপের মধ্যে একটা শর্টকাট বাইপাস রোড বলা যায়। সুয়েজ খাল মিশরের উপরে তৈরি করা। এই সুয়েজ খালের লিজ নিয়েছিল ইংল্যান্ড এবং ফ্রান্স 100 বছরের জন্য, 99 বছর। কিন্তু একেবারে 99 বছর শেষ হওয়ার 4 বছর আগে মিশরের রাষ্ট্রপতি গামাল আবদেল নাসের এটাকে জাতীয়করণ করেন, মানে জাতীয় সম্পত্তি হিসাবে এটাকে নিজের রাষ্ট্রের ভিতরে অন্তর্ভুক্ত করে নেন। এর বিরুদ্ধে ফ্রান্স আর ইংল্যান্ড খেপে যায়, তারা তখন মিশরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং যুদ্ধ শুরুও হয়। ভারত এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানান এবং জাতিপুঞ্জে তিনি এই ব্যাপারে দরখাস্ত করেন যে অবিলম্বে যুদ্ধ বন্ধ করতে হবে, এবং এখানে ইংল্যান্ড এবং ফ্রান্স হচ্ছে আক্রমণকারী, তাদেরকে ইমিডিয়েট এখান থেকে চলে যেতে হবে তার সেনা নিয়ে। এই টাইপের কিন্তু দাবি করেছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু, এবং তিনি এও হুমকি দিয়েছিলেন যে মিশরের সাপোর্ট করার জন্য ভারতীয় সেনা পাঠানো হবে। মিশরকে যেহেতু আক্রমণ করা হয়েছে, আর সুয়েজ খালটা তো মিশরেরই, অতএব সেখানে একটা বিদেশি শক্তি গিয়ে সেখানে সেই জায়গাটা দখল নিতে চাইছে, এটা অনৈতিক ব্যাপার মনে হয়েছিল পণ্ডিত জওহরলাল নেহরু। তাই তিনি বলেছিলেন যে মিশরের হয়ে ভারতীয় সেনা যাবে ইংল্যান্ড ফ্রান্সের হয়ে যুদ্ধ করতে। অবশেষে ভারতের এই দাবির সপক্ষে জাতিপুঞ্জ নির্দেশ দেয় ফ্রান্স এবং ইংল্যান্ডকে অবিলম্বে সেখান থেকে সেনা প্রত্যাহার করার, এবং তারা তাই করতেও বাধ্য হয়। এই ছিল সুয়েজ সংকট। এগুলো আলাদা প্রশ্ন হয় সুয়েজ সংকটের উপরে, CC14 এর প্রশ্ন এগুলো। তাহলে 2 নম্বরে আমরা আলোচনা করলাম পশ্চিম এশিয়া ও তার আফ্রিকা। পশ্চিম এশিয়া বললাম, এবং আফ্রিকার পার্টটি বাকি আছে। দেখো আফ্রিকার একটি দেশ, এই যে আফ্রিকাটাকে আমি এখানে ছোট করে আলোচনা করছি। আফ্রিকার একটা ছোট্ট দেশ হচ্ছে কঙ্গো। তা কঙ্গোয়ে একটা জাতীয়তাবাদী আন্দোলন হয়। সেই জাতীয়তাবাদী আন্দোলনকে সাপোর্ট করার জন্য ভারত সেনাদল পাঠায়। মিশরে পাঠাবে বলেছিল, আর কঙ্গোতে পাঠিয়েছিলেন জওহরলাল নেহরু, সরাসরি সেনা পাঠিয়েছিলেন পশ্চিমী শক্তির বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে। বেলজিয়াম বা অন্যান্য ইউরোপীয় শক্তি কিন্তু কঙ্গো দখল করে রেখেছিল, আর কঙ্গোতে চলছিল স্বাধীনতা সংগ্রাম। সেখানকার জাতীয়তাবাদী নেতারা তারা একটা আন্দোলন করছিল স্বাধীনতার জন্য। সেই স্বাধীনতা আন্দোলনকে সাপোর্ট করার জন্য ভারত সেনা পাঠায়। এরপরে দেখো আলজেরিয়া ফ্রান্স দখল করে রাখে, আলজেরিয়ায় মুক্তি সংগ্রাম হয়। তা ভারত দ্বিধাহীনভাবে এই আলজেরিয়ার মুক্তি সংগ্রামকে সমর্থন করেছে। তা যাই হোক, তাহলে আমরা আলোচনা করলাম পশ্চিম এশিয়া ও আফ্রিকা নিয়ে। এটা গেল 2 নম্বর। এবার আমরা দেখবো 3 নম্বর পয়েন্টে কি রয়েছে। দেখো 3 নম্বরে রয়েছে
তৃতীয় বিশ্বের নেতৃত্বদাতা। তৃতীয় বিশ্ব কোনটা? প্রথম বিশ্ব আমেরিকা, দ্বিতীয় বিশ্ব রাশিয়া এবং এদের সহযোগী দেশগুলোকে নিয়ে বলা হচ্ছে প্রথম বিশ্ব আর দ্বিতীয় বিশ্ব। আর তৃতীয় বিশ্ব, থার্ড ওয়ার্ল্ড, এটাও তোমাদের একটা কিন্তু সিসি 14 এর প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর কি হবে? এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকা মানে দক্ষিণ আমেরিকার যারা দরিদ্র দেশ বা সবে স্বাধীনতা পেয়েছে বা স্বাধীনতা পাবে, এই দরিদ্র দেশকে আমরা বলি তৃতীয় বিশ্ব বা থার্ড ওয়ার্ল্ড। এখন এই তৃতীয় বিশ্বের নেতৃত্ব দিচ্ছে ভারত, পণ্ডিত জওহরলাল নেহরু তার জোট নিরপেক্ষ আন্দোলনের ভিতর দিয়ে। কারণ এই অনুন্নত দেশগুলি তারা কোনো জোটে যেতে চাইছে না, তারা চলে আসছে সব জোট নিরপেক্ষ আন্দোলনে। এই কারণে তৃতীয় বিশ্বের নেতৃত্ব চলে আসছে ভারতের হাতে এবং ভারতই এখানের প্রধান পরিচালকের আসনে অবতীর্ণ হচ্ছে। দেখো এখানে 1954 সালে ভারতের প্রধানমন্ত্রী চীনের প্রধানমন্ত্রীর সাথে চৌ এন লাই তার সাথে একটা পঞ্চশীল চুক্তি করছেন। পঞ্চশীলের চুক্তি তোমাদের একটা টিকা প্রশ্ন ইম্পর্টেন্ট, আমি এর পরের ক্লাসে পঞ্চশীল চুক্তি নিয়ে একটা ভিডিও দেবো। যাই হোক, এই পঞ্চশীল মানে কি? 5টি নীতি মেনে চলা উভয় দেশ, যে কেউ কাউকে আক্রমণ করবে না, যে যার আভ্যন্তরীণ ব্যাপারে নিরপেক্ষ থাকবে, আন্তর্জাতিক শান্তি মেনে চলা হবে, পারস্পরিক সৌহার্দ্য বিনিময় হবে, শান্তির বাতাবরণ, এরকম ইত্যাদি ইত্যাদি 5টি নীতি ঘোষণা করা হয়। পরে অবশ্যই এই 5টাকে 10টায় করা হয়, তখন এটাকে বলা হয় 10শীল নীতি। তাই এই পঞ্চশীল নীতি বিশ্বের কাছে একটা বার্তা ছিল, একটা শান্তির বার্তা ছিল, একটা অহিংসার বার্তা ছিল পণ্ডিত জওহরলাল নেহরু। তা তৃতীয় বিশ্বের ক্ষেত্রে তিনি এই প্রথম পঞ্চশীল নীতি নিচ্ছেন চীনের সাথে 1954। এরপরে 1955 সালে বান্দুং সম্মেলন হয়, 29টি এশিয়া আফ্রিকার দেশ সেখানে সমবেত হয়। জোট নিরপেক্ষ আন্দোলনের এটা একটা শীর্ষ সম্মেলন এবং এই বান্দুং সম্মেলন থেকে শুরু হয়েছিল জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা। এটাও একটা টিকা প্রশ্ন, বান্দুং সম্মেলন। এরপর 1961তে বেলগ্রেডও সম্মেলন হয়, জোট নিরপেক্ষ আন্দোলনের দ্বিতীয় শীর্ষ সম্মেলন। তা এইভাবে বিভিন্ন সম্মেলনের ভিতর দিয়ে এবং বিভিন্ন দেশের সাথে বিভিন্ন শান্তির বার্তা পৌঁছে দিয়ে ভারত কিন্তু বিশ্বের কাছে একটা উজ্জ্বল ভাবমূর্তি তুলে ধরছে। এবং তৃতীয় বিশ্বের যে নেতৃত্ব, সেই নেতৃত্বের আসনে ভারত এসে বসছে এবং ভারতের প্রধানমন্ত্রী তৃতীয় বিশ্বটাকে নেতৃত্ব দিচ্ছে, পরিচালনা করছে। এই ছিল তৃতীয় বিশ্বে ভারতের ভূমিকা, শর্টকাটে বলতে গেলে। এগুলো নিয়ে অনেক ডিটেলসের আলোচনার ব্যাপার আছে। 3 পরে 4 হাঙ্গেরি সংকট। তা হাঙ্গেরি সংকট হচ্ছে রাশিয়া হাঙ্গেরি আক্রমণ করে। তার কারণ হাঙ্গেরির যারা জাতীয়তাবাদী নেতা তারা রাশিয়ার তাবেদারি করতে তারা চাইছিল না। কারণ একসময় রাশিয়ার যে সাম্যবাদী সরকার, সেই সাম্যবাদী সরকার রাশিয়া কৌশলে হাঙ্গেরিতেও তৈরি করে, হাঙ্গেরিকেও সাম্যবাদী রাষ্ট্রে পরিণত করে। তারও অনেক কৌশল আছে, যে রুশীকরণ যে পদ্ধতি, তাহলে সেটা পড়তে হবে তোমাদের ভালো করে। সিসি 14 এর একটি প্রশ্ন, রুশীকরণ, কিভাবে রাশিয়া বিভিন্ন দেশকে তার মিত্রে পরিণত করেছিল, সাম্যবাদী ভাবধারা সেখানে কিভাবে কৌশলে বলপূর্বক ভাবে সেখানে ঢুকিয়েছিল, তাকে বলা হয় রুশীকরণ পদ্ধতি। তা হাঙ্গেরিতে রাশিয়া কিন্তু এই রুশীকরণ পদ্ধতির মাধ্যমে তাকে ক্যাপচার করে নেয়। কিন্তু হাঙ্গেরির যারা জাতীয়তাবাদী নেতা লুই কসুত, সেই লুই কসুত কিন্তু এটা মানতে পারছিলেন না রাশিয়ার এই খবরদারি। ফলে তিনি বিদ্রোহ করেন। তিনি বিদ্রোহ করলে রাশিয়া 1956 সালে রাশিয়া হাঙ্গেরি আক্রমণ করে। আর 1958 সালে ঠিক 2 বছর পরে এই লুই কসুতকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। এছাড়া আরো অনেক নেতারা ছিলেন, সেই সব নেতাদেরকেও কিন্তু হত্যা করা হয়। এখন একটা জিনিস এখানে বোঝার আছে, ভারতের রোলটা কি, ভারতের ভূমিকাটা কি? ভারতের ভূমিকা, ভারত কিন্তু এখানে তীব্র বিরোধিতা করছে। ভারতের সাথে রাশিয়ার কিন্তু একটা মিত্রতা আছে অনেক আগে থেকে, এবং ভারতের মিত্র বা বন্ধু দেশ রাশিয়া এখনো পর্যন্ত। কিন্তু তা সত্ত্বেও ভারত এই হাঙ্গেরি আক্রমণকে, রাশিয়ার হাঙ্গেরি আক্রমণকে তীব্র ভাষায় নিন্দা করেছিলেন। পণ্ডিত জওহরলাল নেহরু তীব্র ভাষায় নিন্দা করেছিলেন, এর বিরোধিতা করেছিলেন। এটাই হচ্ছে ভারতের ভূমিকা। এরপরে দেখো 4 নম্বর পয়েন্ট বললাম। এরপরে 5 নম্বরে দেখো ভারত চীন বিরোধ। তা ভারত আর চীনের বিরোধ, যে ভারত আর চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি হলো, আবার সেই ভারতের সাথে চীনের কিন্তু বিরোধ বাঁধছে 1959 সাল নাগাদ। কেন বাঁধছে বিরোধ? কারণ চীনের ভিতরে একটা জায়গা আছে তিব্বত, এবং তিব্বতে লামা সম্প্রদায়ের বৌদ্ধরা বাস করে, এবং এর প্রধান যিনি ধর্মগুরু তার নাম দলাই লামা। চীন কিন্তু এই তিব্বত দখল করে নিতে চাইছিল। তিব্বত ছিল একটা স্বশাসিত, স্বায়ত্তশাসিত, স্বাধীন দেশ, কিন্তু এখন নেই, এখন চীন দখল করে নিয়েছে। এই দখল যখন করে নিয়েছিল সেই সময়কার ঘটনা হচ্ছে 1959। সেই সময় দলাই লামা মানে তিব্বতের যে ধর্মগুরু এবং রাষ্ট্রপ্রধান, দুটো পদই তার হাতে। তিনি গোপনে ভারতে চলে আসেন এবং ভারতে আশ্রয় নেন এবং ভারতের কাছে সাহায্য প্রার্থনা করেন চীনের বিরুদ্ধে। চীন এটা জানতে পারে এবং এটাও জানতে পারে যে দলাই লামাকে আশ্রয় দিয়েছে ভারত,
এবং চীন নিজের মতো করে এটা ভেবে নেয়, নিজের একতরফা ভাবে, সম্পূর্ণ তার নিজস্ব মতামত ছিল এটা। সে এই কারণটাকে সামনে রেখে হঠাৎ 1961 সাল নাগাদ 1962 অক্টোবর 20 অক্টোবর নাগাদ এই চীন ভারতবর্ষ আক্রমণ করে, ওই অরুণাচল প্রদেশের ওই জায়গাটা সে হঠাৎ করে আক্রমণ করে এবং একতরফা আক্রমণ করতে করতে নভেম্বর মাস নাগাদ সেবার হঠাৎ যুদ্ধবিরতি ঘোষণা করে নিজেই আবার ব্যাকে চলে যায়। তো এটা একটা ঝটিতি সফরের মতো ছিল। এটাও কিন্তু ভারত নিরপেক্ষ ছিল, ভারত কোনো প্রতিরোধ করেনি, কোনো প্রোটেকশন করেনি, কারণ এটা অন্যায় যুদ্ধ ছিল। ভারত জানতো, জওহরলাল নেহরু জানতেন যে একটা সময় চীন কিন্তু রণক্ষান্ত দেবে এবং তাকে পিছনে হটে যেতে হবে। তা জওহরলাল নেহরুর এই সদর্থক ভূমিকা এটাও বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছিল। এবং শেষ পয়েন্ট যেটা আলোচনা করবো 6 নম্বর, পাক ভারত যুদ্ধ। দেখো, কাশ্মীর সমস্যা নিয়ে একটা যুদ্ধ আছে। কাশ্মীর সমস্যা কি, এর আগেও আমি টিকা প্রশ্নে একবার বিস্তারিত আলোচনা করেছি, তোমরা ওটা দেখে নিতে পারো যে কাশ্মীর সমস্যাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানে কেন এত যুদ্ধ বাইট চলছে। তা কাশ্মীর সমস্যা একটা ম্যাটার ভারত পাকিস্তানের যুদ্ধের জন্য বা সম্পর্কের জন্য, এছাড়া সীমানা বিরোধ তো আছেই। তো এই দুটো সমস্যাকে কেন্দ্র করে পাকিস্তানের সাথে ভারতের কিন্তু বিরোধ বাড়তে থাকে। 1958 সাল নাগাদ নেহরু নুন চুক্তি হয়। এই নেহরু নুন চুক্তি অনুযায়ী ভারত বেরুবাড়ি অঞ্চল, রাজস্থানের বেরুবাড়ি অঞ্চলের কিছুটা জায়গা পাকিস্তানকে দিয়ে দেয়। তা সত্ত্বেও কিন্তু সমস্যার সমাধান হয়নি। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি 1965 সাল নাগাদ পাকিস্তান কচ্ছ রণ, যে গুজরাটের যে কচ্ছের রণ, সেই রণের কিছুটা অংশ দখল করে নেয়। তখন ভারত বাধ্য হয়ে পাকিস্তানের সাথে যুদ্ধ ঘোষণা করে এবং যুদ্ধ হয়, পাকিস্তান হেরে যায়। পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি তার পরের বছরই 1966 সালে রাশিয়ার তাসখন্দে ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের জেনারেল প্রধান আইয়ুব খান, এনাদের মধ্যে একটা তাসখন্দ চুক্তি হচ্ছে এবং এই চুক্তির মধ্যস্থতা করছেন রাশিয়ার রাষ্ট্রপ্রধান কোশিগিন। কোশিগিনের মধ্যস্থতায় এই তাসখন্দ চুক্তি হচ্ছে এবং উভয় দেশের মধ্যে একটা শান্তির বাতাবরণ কিন্তু তৈরি হচ্ছে। এই সব কিছু কিন্তু জওহরলাল নেহরুর টাইম পিরিয়ডের মধ্যে বলা যায়। এখানে যেহেতু 66, এটা সময় লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন, তার আগ পর্যন্ত 1964 পর্যন্ত কিন্তু জওহরলাল নেহরু ছিলেন। এই সব কিছুই হচ্ছে জওহরলাল নেহরুর টাইমে এত কিছু ঘটনা বিশ্বে ঘটেছে এবং ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এখানে খুব সুন্দর ভূমিকা নিয়েছেন, শান্তির বার্তা পৌঁছে দিয়েছেন, নিরপেক্ষ থেকেছেন, কোনো সমস্যার সমাধানের যে সঠিক পথ সেই পথকে সবার সামনে তুলে ধরেছেন। তাই এবং এটা করতে গিয়ে যে ভারত খুব ভালো পজিশনে ছিল তা নয়। আমেরিকার বিরোধিতা পেয়েছে, রাশিয়ার বিরোধিতা পেয়েছে, উপহাসের পাত্রে পরিণত হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সেই ভারতের দাবিকেই কিন্তু সবাইকে মানতে হয়েছে। এটাই ছিল চমক এবং এটাই ছিল এর বিশেষত্ব। তাই জোট নিরপেক্ষ আন্দোলন হচ্ছে ভারতের বিদেশ নীতি। যদি প্রশ্ন আসে যে ভারতের বিদেশ নীতি কি, এই জোট নিরপেক্ষ আন্দোলন। এবং যদি বলে ভারতের ভূমিকা কি, তাহলে এই জোট নিরপেক্ষ আন্দোলন। জওহরলাল নেহরুর ভূমিকা কি, এই জোট নিরপেক্ষ আন্দোলন। আর প্রশ্ন তো আছেই যে জোট নিরপেক্ষ আন্দোলনের ভূমিকা কি বিশ্বের প্রেক্ষাপটে, তার উত্তরে। এখানে একটা প্রশ্ন নয়, এখানে অনেকগুলো প্রশ্ন, কিন্তু উত্তরবারটাও এর যে অ্যান্সার একটাই। এখন এই প্রশ্নের উত্তর বারে 10 নম্বর 500 ওয়ার্ডের যে উত্তর, সেই উত্তর নিয়ে আমি এবার অন স্ক্রিনে আলোচনা করব। বিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার সিসি 13 প্রশ্নমান 10। প্রশ্নটি হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা আলোচনা করো, অথবা জোট নিরপেক্ষ আন্দোলনে জওহরলাল নেহরুর অবদান লেখো, অথবা আন্তর্জাতিক জোট নিরপেক্ষ রাজনীতিতে ভারতের ভূমিকা লেখো। এর উত্তরটি এইভাবে লিখবে: দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব্যবহিত পরে যুদ্ধের প্রয়োজনে গড়ে ওঠা মিত্র শক্তি ভেঙে যায়। শুধু তাই নয়, একদিকে সোভিয়েত রাশিয়া ও অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিশ্ব দুটি পরস্পর বিরোধী গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায়। সোভিয়েত রাশিয়া ও তার মিত্রবর্গের ধনতন্ত্রবাদ ভীতি এবং অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমী রাষ্ট্রবর্গের সাম্যবাদ ভীতি থেকেই এই দুই পরস্পর বিরোধী গোষ্ঠীর উৎপত্তি। এই দুই গোষ্ঠীর কোনোটিতেই যোগ না দিয়ে স্বাধীন ভারত উভয় গোষ্ঠীর সঙ্গেই বন্ধুত্ব বা সমদূরত্ব বজায় রেখে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে বৈদেশিক সম্পর্ক পরিচালনার যে নীতি গ্রহণ করে সেটাই বিশ্বের জোট নিরপেক্ষ নীতি বা নন অ্যালাইনমেন্ট পলিসি নামে পরিচিত। অধ্যাপক ভিপি দত্ত এর মতে নন অ্যালাইনমেন্ট ওয়াজ দ্য বেড রক অফ নেহেরুস ফরেন পলিসি, অর্থাৎ গোষ্ঠী নিরপেক্ষতা হলো নেহরুর পররাষ্ট্র নীতির মৌলিক ভিত্তি। তাহলে এই প্যারাতে জোট নিরপেক্ষ নীতি কাকে বলে তার উপরে বলা হলো। পরের প্যারা: স্বাধীনতা লাভের আগে পর্যন্ত ভারতের নিজস্ব কোনো বিদেশ নীতি বা পররাষ্ট্র নীতি ছিল না। স্বাধীনতা প্রাপ্তির পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর আমলে প্রথম স্বতন্ত্র বিদেশ নীতি গৃহীত হয়। অহিংসা ও শান্তিকে ভিত্তি করে ভারত তার পররাষ্ট্র নীতি নির্ধারণে অগ্রসর হয়। চিরাচরিত ঐতিহ্যকে সে কখনো উপেক্ষা করেনি। তাই পামার ও পার্কিন্স, এটা আন্ডারলাইন হবে অবশ্যই, বলেছেন এদেশে বহু শতাব্দী ধরে গড়ে ওঠা সভ্যতা সমূহের মধ্যে বিশেষত হিন্দু, বৌদ্ধ, মুসলিম
জীবন দর্শন ও চিন্তাশৈলীর মধ্যে ভারতের পররাষ্ট্রনীতির মূল নিহিত আছে। ভারতের জোট নিরপেক্ষ নীতি আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্র থেকে অপসারণ নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতে অংশগ্রহণের একটি উপায়। নেহরু বলেছিলেন, ঠান্ডা লড়াই ও তার সংশ্লিষ্ট চুক্তিগুলির ক্ষেত্রে আমরা নির্জোট। 1950 খ্রিস্টাব্দে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ সংক্রান্ত জটিল সমস্যার সমাধানে শক্তিধর রাষ্ট্রগুলির চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে ভারত এক অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ে। প্রথমে কোনো পক্ষই ভারতকে আমল না দিলেও পরে তার যুদ্ধবিরতির উদ্যোগকে উভয় শক্তি স্বাগত জানায়। যুদ্ধবিরতির পর বন্দি বিনিময় নিয়ে সমস্যা দেখা দিলে ভারতের মধ্যস্থতায় জেনারেল থিমায়ার নেতৃত্বে এই সমস্যার সুষ্ঠু সমাধান হয়। ইন্দোচীনে ফরাসি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী সংগ্রাম ও পরে ভিয়েতনাম সমস্যার সমাধানেও ভারতের ভূমিকা ছিল খুবই উল্লেখযোগ্য। ফরাসি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এই অঞ্চলের জনসাধারণের মুক্তি সংগ্রামকে ভারত খোলা মনে সমর্থন করে। এ ব্যাপারে 1954 সালে জেনেভা সম্মেলনেও ভারতের ভূমিকা ছিল গৌরবজনক। সম্মেলনে যুদ্ধবিরতির সিদ্ধান্তকে কার্যকরী করার জন্য 3টি কমিশন নিযুক্ত হয়, যেগুলির সভাপতি নিযুক্ত হন JM দেশাই, JN খোসলা এবং J পার্থসারথী। যে মানে জেনারেল। 1949 খ্রিস্টাব্দে চীনের সাম্যবাদী প্রজাতন্ত্র স্থাপিত হলে কমিউনিস্ট মার্কিন জোট প্রজাতন্ত্রের চীনকে জাতিপুঞ্জের স্বীকৃতি দেয়নি। বিবাদ থাকা সত্ত্বেও চীনকে জাতিপুঞ্জের সদস্য করার পক্ষে সমর্থন জানিয়ে ভারত জোরালো বক্তব্য রাখে। অবশেষে কমিউনিস্ট চীনকে জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘের সদস্যরূপে গ্রহণ করা হয়। পরের প্যারা দেখো, মধ্যপ্রাচ্যের কথা বলা হচ্ছে। 1950 খ্রিস্টাব্দে মধ্যপ্রাচ্যে সামরিক জোট স্থাপনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের সিয়াটো ও বাগদাদ চুক্তি ভারত অগ্রাহ্য করে। পশ্চিম এশিয়ায় সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম ও জাতীয় মুক্তি আন্দোলনকে ভারত অকুণ্ঠ সমর্থন জানায়। 1956 খ্রিস্টাব্দে সুয়েজ সংকট এবং মিশরের উপর ইঙ্গো ফরাসি ও ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে ভারত তীব্র প্রতিবাদ জানায়। নেহেরু মিশরকে সাহায্য করতে ভারতীয় সেনা পাঠানোর হুমকি দেন। জাতিপুঞ্জের হস্তক্ষেপে আক্রমণকারীরা মিশর ত্যাগ করে। এইভাবে মিশর সমস্যার সমাধানে ভারত সক্রিয় ভূমিকা গ্রহণ করে। কঙ্গোকে ঐক্যবদ্ধ রেখে সেখানে শান্তি স্থাপনের জন্য রাষ্ট্রসংঘ বাহিনীকে সাহায্য করতে ভারত সেনাদল পাঠায়। পাশাপাশি আলজেরিয়ার মুক্তি সংগ্রাম ভারত দ্বিধাহীন সমর্থন জানায়। পরের প্যারা দেখো, 1954 খ্রিস্টাব্দে ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়। শান্তি স্থাপনে বিশ্ব এক নতুন পথ নির্দেশ পায়। পরের বছরই ইন্দোনেশিয়ার বান্দুং শহরে এশিয়া আফ্রিকার 29টি রাষ্ট্রের এক সম্মেলনে ভারতের নেতৃত্বে বিশ্বের নির্জোট আন্দোলনের সূত্রপাত ঘটে। পরে 1961তে যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানেও ভারত ছিল মধ্যমণি। এইভাবে ভারত ঠান্ডা লড়াইয়ের বাইরে নির্জোট তৃতীয় বিশ্ব গঠনের পথে এগিয়ে যায়। পরের প্যারা, 1956 খ্রিস্টাব্দে হাঙ্গেরিতে সোভিয়েত আক্রমণ এবং 1958 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন কর্তৃক কয়েকজন হাঙ্গেরীয় নেতার মৃত্যুদণ্ড দান ইত্যাদির বিরুদ্ধে ভারত প্রতিবাদ জানায়। হাঙ্গেরি সংকট নিরসনে ভারত সম্মিলিত জাতিপুঞ্জে বিশেষ সক্রিয়তা প্রদর্শন করে। ভারতের নির্জোট নীতি কিন্তু চীন ও ভারতের মধ্যে বিরোধের কারণ হয়ে দাঁড়ায়। 1959 খ্রিস্টাব্দে তিব্বতীয় ধর্মগুরু দলাই লামাকে ভারতে আশ্রয় দান এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় চীনের প্রভাব বিস্তারের চেষ্টাকে কেন্দ্র করে ভারত চীন বিরোধের সৃষ্টি হয়। 1962 অক্টোবর চীন ভারত আক্রমণ করে। আবার 21শে নভেম্বর একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে। কাশ্মীর প্রশ্ন, পাক ভারত আন্তর্জাতিক সীমানা বিরোধ ইত্যাদি পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্ককে তিক্ত করে তোলে। 1958 খ্রিস্টাব্দে নেহরু নুন চুক্তি দ্বারা ভারত বেরুবাড়ি অঞ্চলের একটা অংশ পাকিস্তানের হাতে তুলে দিলেও সীমানা বিরোধ থামেনি। 1965তে পাকিস্তান কচ্ছ সীমান্তের কিছু অঞ্চল অধিকার করলে পাক ভারত যুদ্ধ শুরু হয়। পরে নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপে যুদ্ধ বিরতি হয়। এরই প্রেক্ষিতে 1966তে সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী কোশিগিনের মধ্যস্থতায় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ও পাক প্রেসিডেন্ট আইয়ুব খানের মধ্যে তাশখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়। উভয় পক্ষই প্রাক যুদ্ধবিরতি সীমারেখা মেনে নেয়। শেষ প্যারা দেখো, তৃতীয় বিশ্বের যে দেশগুলিকে একই মঞ্চে জোটবদ্ধ করে ভারত বিশ্বে দ্বিমেরুকরণ রাজনীতিতে ভারসাম্য বজায় রাখতে সক্ষম হয়েছিল। এইভাবে ভারত বিশ্বের শান্তির বাতাবরণ সৃষ্টিতে নিঃসন্দেহে যথেষ্ট সাহায্য করেছিল। তৃতীয় বিশ্বের একটি প্রধান শক্তি হিসেবে ভারত আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত কৃতিত্বের সঙ্গে এক অসাধারণ ভূমিকা পালন করে গেছে। ভারতের জোট নিরপেক্ষ নীতি গ্রহণের ক্ষেত্রে জওহরলাল নেহরুর সতর্ক বাণী ছিল খুবই ইতিবাচক। যেখানে স্বাধীনতা বিপন্ন অথবা ন্যায় নীতি আক্রান্ত অথবা যেখানে আক্রমণ সংঘটিত হয় সেখানে নিরপেক্ষতা অর্থহীন। অর্থাৎ তিনি বলছেন নিরপেক্ষতা মানেই একেবারে নিরপেক্ষ নয়। যেখানে যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে বা আক্রমণ সংঘটিত হচ্ছে, যেখানে ন্যায় নীতি আক্রান্ত হচ্ছে, সেখানে কিন্তু তিনি নিরপেক্ষ থাকবেন না, প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নেবেন। তা এটাই ছিল জোট নিরপেক্ষ আন্দোলনের মূল বিষয় বা ভারতের জোট নিরপেক্ষ আন্দোলনের বিশ্বের দরবারে কি ভূমিকা নিচ্ছে সেটা নিয়ে এই প্রশ্নের উত্তর। তোমরা এটা কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের বাকি আরও অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে আমি আগামীতে আবার ভিডিও ক্লাসে তোমাদের সামনে নিয়ে হাজির করব। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, আমাকে উৎসাহিত করবে যাতে নিত্য নতুন ভিডিও ক্লাস তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তোমরা তোমাদের বন্ধুদের কাছে চ্যানেলকে শেয়ার করবে এবং ভিডিও
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই 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 লাইক করবে।